প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি সপ্তম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাসে। আজকে আমি তোমাদের অনলাইন ক্লাসের ক্ষেত্রে ব্যাকরণের উপসর্গযোগের শব্দ গঠন এ নিয়ে আমরা কথা বলবো। অর্থাৎ উপসর্গগুলো কী এবং উপসর্গগুলো কী কাজ দিচ্ছে এবং এর মাধ্যমে আমরা কী উপকারিতা পেতে পারি, উপসর্গগুলো প্রকারভেদ এবং উপসর্গগুলো কী কী এটা আমি তোমাদেরকে জানাবার চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রথমে আমরা আসলে উপসর্গগুলোর কি। উপসর্গগুলো এক ধরনের অব্যয়সূচক শব্দ। আর নিশ্চয় তোমরা জানো, অব্যয় বলতে আমরা সেই শব্দগুলোকে বুঝে থাকি যে শব্দগুলোর কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ এগুলো বাক্যের সৌন্দর্য বর্ধনের জন্য বা নতুন অর্থ তৈরি করার জন্য বিভিন্ন শব্দের সাথে যুক্ত হয়। তাহলে উপসর্গ এক ধরনের অব্যয়সূচক শব্দ। একে আবার অনেকেই শব্দাংশ বলে থাকে, যদি একটা শব্দের প্রথম অংশ থাকে, পুরো অংশ থাকে না বলে শব্দাংশ বলা হয়। তবে এই শব্দগুলোর নিজস্ব কোনো অর্থ নেই। মানে এগুলো কতগুলো শব্দ, এমন কিছু শব্দ যেগুলোর নিজস্ব কোনো অর্থ নেই। যেমন আমি তোমাদেরকে একটা উদাহরণ দেখাচ্ছি। প্র শব্দ বলতে আমরা কিছু বুঝছি না, অর্থাৎ প্র শব্দের নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু সে শব্দগুলো কি করে, উপসর্গগুলো করে নতুন শব্দ তৈরি করে। অর্থাৎ এগুলো যখন অন্য শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে, নিজস্ব অর্থ না থাকলেও সে অন্য শব্দের পূর্বে বসে যে আগের অর্থটা ছিল সে অর্থটা পরিবর্তন করে দেয়। আর আমরা সর্বশেষ যেই উপসর্গ বৈশিষ্ট্য সে আমরা জানবো শব্দের পূর্বে বসে। তাহলে উপসর্গ আমরা জানছি শব্দের পূর্বে বসে, এগুলো নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু অন্য শব্দের সামনে বসে তার অর্থকে পরিবর্তন করার ক্ষমতা রাখে। এই যে নিজের অর্থ নেই কিন্তু অন্য শব্দের সামনে বসে নতুন অর্থ তৈরি করে, এটার জন্য এটা বলা হয় তার নিজস্ব অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে। অর্থবাচকতার শব্দ বলতে তার নিজের কোনো আসলে অর্থ নেই, আর অর্থদ্যোতকতা বলতে সে অন্যের সাথে যুক্ত হয়ে আলাদা একটা নতুন অর্থ তৈরি করে। এই জন্য এটাকে বলা হয় অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে। এই উপসর্গগুলো আমাদের কী কাজ দেবে, অর্থাৎ এগুলো আমরা দেখলে কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়। প্রথম আমরা এখানে লিখে রাখছি তোমাদের পয়েন্ট ভিত্তিক, তোমাদের বইতে যে আছে সে আলোকে আমি তুলে ধরার চেষ্টা করছি যেন তোমাদের বোঝা সহজ হয়। প্রথমত অর্থের সম্প্রসারণ। উপসর্গগুলো একটা শব্দের পূর্বে বসে অর্থকে সম্প্রসারিত করে, বৃদ্ধি করে। যেমন খেয়াল করো, এখানে মূল শব্দ কিন্তু পূর্ণ শব্দের একটা অর্থ আছে আমরা জানি, কিন্তু পরিশব্দে কোনো নিজস্ব কোনো অর্থ নেই। এই পরিশব্দ যখন পূর্ণ শব্দের পূর্বে বসে পরিপূর্ণ একটা শব্দ হলো, খেয়াল করে পূর্ণ শব্দটাকে আরও পূর্ণতা দিয়েছে। অর্থাৎ এটা মূল যে শব্দ ছিল সেই শব্দের অর্থকে সম্প্রসারিত করেছে। তেমনিভাবে আবার যেমন আমি এখানে যদি লিখি ভাব একটা শব্দ আমরা বুঝি, এর আগে যদি আমরা প্রযোগ করি তাহলে হয়ে যাবে প্রভাব। অর্থাৎ ভাব শব্দটাকে উপসর্গ যুক্ত হয়ে আরো প্রভাবিত করেছে, এজন্য ভাবটা প্রভাব হয়ে গেছে। দ্বিতীয় অংশে আসি আমরা অর্থের সংকোচন। অর্থাৎ উপসর্গগুলো যেভাবে সব অর্থেরকে সম্প্রসারিত করে, আবার এগুলোর এমন ক্ষমতা আছে যে সেগুলো অর্থ কী করে, সংকুচিত করে ফেলে। যেমন অবযোগ ছায়া সমান অবযোগ আবহাওয়া, এটা আবযোগ ছায়া সমান আবছায়া। অর্থাৎ ছায়া বলতে আমরা বুঝি কোনো কিছু ছায়া বা কোনো কিছু উপরে আলো পড়লে যে ছায়াটা পড়ে, কিন্তু সেই ছায়ার শব্দের পুরো যখন অবযুক্ত হয় তখন সেটা হলো আবছায়া। অর্থাৎ হালকা ছায়া, মানে পরিপূর্ণ ছায়া নয়। তার মানে পরিপূর্ণ অর্থটাকে আরও কি কমিয়ে ফেলছে, হ্রাস করে ফেলছে, এই জন্য এটা বলা হয় অর্থ সংকোচন। এবার পরের ক্ষেত্রে আমি আসি অর্থের পূর্ণতা দান। অর্থাৎ উপসর্গগুলো যেভাবে সব অর্থকে সম্প্রসারণ করে, সংকোচন করে, তেমনি আমরা কোনো কোনো শব্দের অর্থকে পূর্ণতাও দান করে। যেমন ভর পেট, এই ক্ষেত্রে ভরটা হলো উপসর্গ আর পেটটা হলো মূল শব্দ। খেয়াল করো, পেট বলতে আমরা বুঝি নর্মাল পেট, আর ভর পেট বলতে বোঝে পেটটা হলো কি ভরা, অর্থাৎ পেটটার পরিপূর্ণতা বুঝিয়েছে। তারপর আছে আবার অর্থের পরিবর্তন।
এগুলো অন্য শব্দের পূর্বে বসে অর্থের পরিবর্তন সাধন করে। যেমন আমরা এখানে লিখে রাখছি হা যোগ ভাত সমান সমান হা ভাত। খেয়াল করা এখানে মূল শব্দ কিন্তু ভাত, মূল শব্দ ভাত। তাহলে ভাত শব্দের পূর্বে হাত যুক্ত হয়ে অর্থ শব্দটা দাঁড়িয়েছে হা ভাত। আর হা ভাত শব্দের অর্থ হলো ভাত নেই, মানে ভাতের অভাব, এটাকে হা ভাত বলা হয়। তার মানে শব্দ ভাত যেটা ছিল সেটা কি উল্টা করে ফেলছে, নেই করে ফেলছে, মানে ভাতের অভাব করে ফেলছে, এই জন্য হা ভাত হয়েছে, অর্থের পরিবর্তন সাধন করেছে। তো আমরা এখানে প্রথম চার দেখছি, প্রথমে কাজ করলো এটা অর্থের সম্প্রসারণ করে, অর্থের সংকোচন করেছে, অর্থের পূর্ণতা দান করেছে, আবার নতুন অর্থবোধক শব্দ তৈরি করে। নতুন অর্থবোধক শব্দ তৈরি করার ক্ষেত্রে আমরা একটা উদাহরণ যদি খেয়াল করি তাহলে সহজে আমরা বুঝতে পারবো। এখানে যেমন হাট একটা উপসর্গ, আর হারের উপসর্গ হারটা হলো একটা শব্দ, কারণ হার একটা নির্দিষ্ট একটা কি আছে অর্থ আছে, একটা অলঙ্কার জাতীয় কোনো জিনিসকে আমরা বুঝে থাকি। কিন্তু এর পাশের যে উপসর্গ লিখেছি প্র, আ, উপ, পরি, বি, এগুলোর নিজস্ব কোনো কিন্তু অর্থ নেই। একটু খেয়াল করো, প্র নিজস্ব কোনো অর্থ নেই, আ, উপ, পরি বা বি, আমরা এই পাঁচটা উপসর্গের কোনটার কোনো অর্থ আমরা বুঝি না। কিন্তু এই উপসর্গগুলো যখন হার শব্দের পূর্বে বসেছে তখন কি হলো প্র শব্দ যখন হারের পূর্বে বসছে তখন হয়ে গেল প্রহার, অর্থাৎ সে অর্থ দাঁড়ালো শাস্তি বা মার, তার নতুন একটা অর্থ তৈরি করে ফেলছে। তারপর দ্বিতীয় হার শব্দের পুরো যখন আ যুক্ত হয়েছে তখন সেটা হয়ে গেল আহার। আহার বলতে আমরা ভোজন বা খাদ্য জাতীয় কোনো জিনিসকে বুঝে থাকি, কিন্তু আটা নিজস্ব কোনো অর্থ নেই, যখন সেটা হারের পুরো যুক্ত হয়েছে এই তাকে নতুন একটা অর্থ তৈরি হয়েছে। যখন উপশব্দটা হারের পূর্বে যুক্ত হয়েছে তখন সেটা হয়ে গেল উপহার, অর্থাৎ উপঢৌকন বা কোনো কিছু কাউকে বকশিস করা। তার পরিশব্দ যখন যুক্ত হয় হারের পূর্বে তখন সেটা হয়ে গেল পরিহার, অর্থাৎ বর্জন করা। তারপরে বি উপসর্গ যখন হারের পূর্বে যুক্ত হলো তখন শব্দ দাঁড়িয়ে গেল বিহার, অর্থাৎ ভ্রমণ করা। তাহলে আমরা এই পাঁচটা শব্দের মাধ্যমে কি দেখতে পাচ্ছি একটু খেয়াল করো, অর্থাৎ উপসর্গটার নিজস্ব কোনো মেন শব্দটার তো আছেই, কিন্তু উপসর্গটার নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু সেটা যখন অন্য শব্দের পূর্বে বসছে তখন ওই যে শব্দের পূর্বে বসছে সেই শব্দের অর্থটাকে পরিবর্তন করে দিচ্ছে। অর্থাৎ এখানে সবগুলো যে হারের পূর্বে বসছে, হার শব্দ বলতে যে অলঙ্কার বুঝি আমরা, এই পাঁচটা শব্দের কথা আমরা হার বলতে সেই অলঙ্কার অর্থ আমরা বুঝি না। অর্থাৎ পাঁচটা জায়গাতে হারের যেই অলঙ্কার জাতীয় জিনিস সেটা কি পরিবর্তন করে নতুন কোনো শব্দ তৈরি করে দিয়েছে। তাহলে উপসর্গের যে বৈশিষ্ট্যগুলো আছে সেই আলোকে আমরা দেখছি এগুলো অব্যবহিত শব্দ, তার নিজস্ব কোনো অর্থ নেই, তারপর এর নতুন শব্দ তৈরি করে, উপসর্গ বসার কারণে একটা নতুন শব্দ তৈরি হয়েছে সেটা দেখতে পেয়েছি, আর শব্দের পূর্বে বসে। এটা অবশ্য প্রায় সময় পরীক্ষায় আসে যে উপসর্গ কোথায় বসে, শব্দের পূর্বে বসে, শেষে বসে নাকি মাঝে বসে। এটা আমরা এখানে জেনে নিচ্ছি উপসর্গ সবসময় শব্দের পূর্বেই বসে। তারপর আমরা এই উপসর্গগুলোর মাধ্যমে আমরা কি উপকারিতা পেতে পারি, অর্থাৎ উপসর্গগুলো আমরা কেন পড়বো, কেন আমাদের এটা ব্যাকরণ আলোচনা করার প্রয়োজন আছে। উপসর্গগুলো আমরা খেয়াল করব, আমরা এই উপসর্গের মাধ্যমে শব্দের উৎপত্তি জানতে পারবো, অর্থাৎ যেই শব্দের পুরো উপসর্গ যুক্ত হয়েছে সেই যুক্ত হওয়া নতুন শব্দটি কি ঘটিত শব্দ, এটিকে বাংলা শব্দ না সংস্কৃত শব্দ অথবা বিদেশি শব্দ কিনা আমরা সেটা জানতে পারবো কিভাবে, এই উপসর্গগুলো জানাশোনার মাধ্যমে। তারপর যে বানান শুদ্ধ হয়, আমরা সব লিখতে গেলে বানান ভুল হয়, এক্ষেত্রে যদি আমরা উপসর্গগুলো আমাদের জানা থাকে তাহলে আমাদের বানানে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। তাহলে আমরা এখান থেকে আমরা মোটামুটি একটা ধারণা পাওয়ার চেষ্টা করেছি, আমরা তোমরা ধারণা পেয়েছ যে উপসর্গগুলোর বৈশিষ্ট্য কী, উপসর্গগুলো কী কাজ করে। প্রথম চারটা আসছে উপসর্গ বৈশিষ্ট্য, অর্থাৎ ওই নিজস্ব এগুলো এক ধরনের অব্যবহিত শব্দ, নিজস্ব অর্থ নেই, আবার অন্য শব্দের সামনে যুক্ত হয়ে নতুন অর্থ তৈরি করে এবং এগুলো সবসময় শব্দের পূর্বেই বসে।
তারপরে এগুলোর কাজ হলো সম্প্রসারণ করে, সংকোচন করে, অর্থে পূর্ণতা দান করে, নতুন শব্দ তৈরি করে। আর এর মাধ্যমে আমরা শিখবো হলো যেন আমরা যে শব্দটা আমরা আলোচনা করব বা যে শব্দ আমরা যেখানে দেখব এই শব্দের উৎপত্তি আমরা জানতে পারবো, এটাকে বাংলা শব্দ নাকি সংস্কৃত নাকি বিদেশি শব্দ সেটা আমরা জানতে পারবো। এবার আমরা দেখব উপসর্গগুলোর প্রকারভেদ। এই যে উপসর্গগুলো এগুলো একটা নির্দিষ্ট প্রকারভেদ আছে। এই প্রকারভেদগুলোকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কত ভাগে? 3 ভাগে। এগুলো একটা হলো বাংলা উপসর্গ, 2 নম্বরে তৎসম উপসর্গ অথবা সংস্কৃত উপসর্গ, 3 নম্বরে বিদেশি উপসর্গ। তাহলে এই উপসর্গের যে প্রকারভেদগুলো আছে এই প্রত্যেকটা প্রকার মধ্যে আবার এক একটা সংখ্যা আছে। বাংলা উপসর্গ হলো 21টি, আর তৎসম উপসর্গ হলো 20টি, আর বিদেশি যে উপসর্গ আছে এই বিদেশি উপসর্গের অসংখ্য, অর্থাৎ এর নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। এটা দেখা যায় নতুন নতুন শব্দ বাংলা ভাষায় এসে যুক্ত হয়, যুক্ত হওয়ার কারণে এটা সংখ্যাটা চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। এই যে একটা নির্দিষ্ট সংখ্যার মধ্যে এরা স্থির থাকে না। এখন যে সংখ্যাগুলো আছে আমি তোমাদেরকে এই সংখ্যাগুলো একটু দেখানোর চেষ্টা করব, আর তোমরা সংখ্যাটা একটু ভালো করে মনোযোগ সহকারে খেয়াল করবে, কারণ এই উপসর্গের যে কোনগুলো উপসর্গ এগুলো যখন জানবো তাহলে আমাদের এই ব্যাকরণ বলো, সব বানান ক্ষেত্রে বলো, বানান ভুল না হওয়া, তারপরে কোনটা উৎপত্তিগত দিক থেকে কোনটা কোন শব্দ এসব বিষয় আমরা জানতে পারবো। তোমরা দেখতে পেয়েছি এখানে লিখেছি প্রকারভেদ 3 প্রকার। প্রথম আমরা চলে আসবো বাংলা উপসর্গ। বাংলা উপসর্গ আমরা এতক্ষণ জেনে গেছি বাংলা উপসর্গ হলো 21টি। এটা একটু খেয়াল করে ভালো করি। বাংলা উপসর্গ 21টি। এগুলো হলো অ, অঘা, অজ, অনা, আ, আর, আন, আব, ইতি। এখানে উন অথবা উনার যে কোনো একটা হতে পারে। অ, অঘা, অজ, অনা, আ, আন, আন, আব, ইতি, উন, কদ, কু, নি, পাতি, বি, বর, রাম, স, সা, সু, হা। এখানে 21টি উপসর্গ রয়েছে। অর্থাৎ এগুলো হলো বাংলা যে 21টি উপসর্গ আছে সেই 21টি উপসর্গ। আর এই শব্দগুলো খেয়াল করবা, যখন কোনো শব্দের পূর্বে দেখবা যে অ, অঘা, অজ, অনা, আ, আর, আন, আব, ইতি, উন, কদ, কু, নি, পাতি, বি, বর, রাম, স, সা, সু, হা, এর কোনো একটি আসবে, তাহলে তোমার নিশ্চিত বা ধরে নিতে পারবে বা বুঝে নিতে পারবে এই শব্দটি একটি বাংলা শব্দ। এরপর আমরা আসি দ্বিতীয় অংশে, অর্থাৎ দ্বিতীয় প্রকারভেদ আছে সেখানে তৎসম উপসর্গ। এই তৎসম উপসর্গকে আমরা সংস্কৃত উপসর্গ বলতে পারি, কারণ তৎসম শব্দ আর সংস্কৃত শব্দ আসলে কি একই জিনিস। তৎসম উপসর্গ তৎসম উপসর্গ 20টি। এগুলো আমরা দেখে নিচ্ছি তৎসম উপসর্গগুলো কোনগুলো। প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দূর, বি, অধি, সু, উত, পরি, পতি, অভি, ওপি, অতি, উপ, আ।
এখানে মোট 20টি উপসর্গ আছে। তাহলে প্রথম আমরা দেখেছি উপসর্গ বাংলা ভাষায় 21টি আর তৎসম উপসর্গ আছে 20টি। একটু এখানে মজার বিষয় হলো একটু খেয়াল করো, এই দুই জায়গাতে অর্থাৎ বাংলা উপসর্গ এবং তৎসম উপসর্গ মধ্যে কিছু উপসর্গ আছে দুই জায়গাতে আছে। আমরা এগুলো তোমাদের দেখানোর চেষ্টা করেছি। যেমন আ এখানে আছে, খেয়াল করো, আবার এই আ এখানেও আছে, তারপর আছে সু এখানে আছে, সু এখানে আছে, বি এখানে আছে, বি এখানে আছে, তারপর নি এখানে আছে, নি এখানে আছে। এই 4টা উপসর্গ আ, সু, বি, নি, এই 4টি উপসর্গ বাংলা উপসর্গের মধ্যে আছে, তৎসম উপসর্গের মধ্যেও আছে। এই 4টাকে তোমরা একটু সহজে মনে রাখলে বা এগুলো বোঝা সহজ। তবে 4টাকে তোমরা আলাদাভাবে লিখে ফেলো, আ, সু, বি, নি। এই 4টা যদি খেয়াল করো তাহলে তোমাদের আর কোনো ধরনের সন্দেহ সংশয় তৈরি হবে না। তাহলে এখানে খেয়াল করো, আর যদি কোনো শব্দ দেখো যে শব্দ প্রথমে আ, সু, বি, নি, এই 4টার কোনো একটা আছে, তখন সেটা কি বুঝবে সেটা কোন শব্দ। সেক্ষেত্রে খেয়াল করবা এই আ, সু, বি, নি এর পরে যে অংশ যুক্ত হবে সেই অংশ যদি বাংলা শব্দ হয়ে থাকে তাহলে পুরো শব্দটা বাংলা শব্দ, আর যদি এই শব্দটা সংস্কৃত শব্দ হয়ে থাকে তাহলে এটা সংস্কৃত উপশব্দ। তখন আমরা আ দেখে দেখাচ্ছি, যেমন আজই, আগ্রহ, আজই বাইটা আর আজই হতে পারে, যেহেতু আর দুটোর সামনে আছে এখন আটা হলো বাংলা উপসর্গ আর জিটা হলো বাংলা উপসর্গ, বাংলা শব্দ, আর গ্রহ হলো সংস্কৃত। এই জন্য আগ্রহ শব্দ হলো সংস্কৃত শব্দ বা তৎসম শব্দ, আর আজি হলো বাংলা শব্দ। অর্থাৎ আমরা এখানে পর অংশটা খেয়াল করব। এই 4টা ছাড়া আর যতগুলো উপসর্গ আছে সবগুলো উপসর্গ দেখে তোমরা সহজে বুঝে ফেলতে পারবে এটা কোন শব্দ। আর বিদেশি যে উপসর্গগুলো আছে এর নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই, যদিও এটা অন্যরা বইতে, অর্থাৎ তোমাদের সপ্তম শ্রেণীতে পড়ো, এটা অষ্টম কিংবা নবম দশম শ্রেণীর দিকে আছে, তোমাদের বেশি থাকার দরকার নেই। তারপরে একটু জেনে রাখার সংজ্ঞাটা যে বিদেশি উপসর্গের মধ্যে ফার্সি উপশব্দ আছে 10টি। এগুলো হলো কার, দর, না, নিম, ফিপ, বদ, বে, বর, ব, কম, এগুলো ফার্সি উপশব্দ। আর বিদেশি ইংরেজি উপসর্গ আছে, ইংরেজি ফুল, হাফ, হেড, সাব। এরপরে আরবি উপসর্গ আছে আম, খাস, লা, খায়ের। অর্থাৎ এগুলো তোমাদের এই প্রয়োজন নেই, কারণ এগুলো তোমাদের সপ্তম শ্রেণীর বইতে আলোচনা নেই, তো তোমরা যে নিতে চাইলে জানতে পারো, সেটা সমস্যা নেই। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে উপসর্গ সম্পর্কে তোমাদের বেসিক যে ধারণা, উপসর্গ কি, উপসর্গের কাজ কি, উপসর্গ আমাদের কি প্রয়োজন হবে, এটা আমরা কেন পড়ব, তারপর উপসর্গের সংখ্যাগুলো আছে দেখানোর চেষ্টা করছি। একটু মজার বিষয় খেয়াল করো, বাংলা উপসর্গ 21টি আর সংখ্যা 20টি। অনেক সময় আমরা পরীক্ষার সময় এখানে এই দ্বন্দ্ব পড়ছে কোনটা কি। খেয়াল করো, বাংলা শব্দকে আমরা পেয়েছি কবে? 21শে ফেব্রুয়ারি। ওই 21শে ফেব্রুয়ারি পেয়েছি, সে আলোকে চিন্তা করি তাহলে আমরা সহজে 21 সংখ্যাটা মনে থাকবে। অথবা আমরা সংস্কৃত শব্দের উপরে আমরা বাংলা শব্দকে প্রাধান্য দেব। এই জন্য বাংলা শব্দ 21টি, উপসর্গ 21টি আর সংস্কৃত উপসর্গ 20টি। এই কৌশলটা খেয়াল রাখলে তোমাদের আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তোমাদেরকে আজকে এখানে আমি উপসর্গ সম্পর্কে কথা বলেছি, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। আজকের জন্য আমি এখানে আসলে শেষ করব। আর আশা করি তোমরা সবাই নিজে বাসা থাকবে, বাসা থেকে অবস্থান করবে এবং পড়াশোনা চালিয়ে যাবে আর স্বাস্থ্যবিধি মেনে চলবে। আজকের জন্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।